ওয়েলকাম টু হিরক কেমিস্ট্রি টিউটোরিয়াল। আজকে আমরা দেখব ক্লাস 12-এর সারফেস কেমিস্ট্রি পার্টটা দেখব। সারফেস কেমিস্ট্রি পার্টটা ক্লাস 12-এর এমন একটা পার্ট যেখানে আমাদের নিউমেরিক্যাল পার্ট নেই বললেই চলে। এই পার্টটাতে কোনো রকম নিউমেরিক্যাল থাকে না। বেসিক্যালি যে কোশ্চেনগুলো দেয় সে কোশ্চেন কনসেপচুয়াল কিছু কোশ্চেন থাকে এবং খুবই সহজ একটা পার্ট। এখানে দুটো জিনিস দেখতে হয়, একটা হচ্ছে সারফেস কেমিস্ট্রি থেকে সারফেসের ফেনোমেনন যতগুলো আছে সেগুলো একটা দেখতে হয়, আর একটা মিক্সচারের কলয়েড পার্ট থাকে সেখান থেকে একটা কোশ্চেন দেয়। আর ডেলি লাইফে সারফেস কেমিস্ট্রির কী ইউজ বা সারফেস কেমিস্ট্রি কী অ্যাপ্লিকেশন আছে আমাদেরকে সেগুলোকেই দেখতে হয়। বেসিক্যালি এটাই থাকে। নিউমেরিক্যাল বলতে এই পার্টটাতে নিউমেরিক্যাল বলতে কিছু থাকেই না। বেসিক্যালি ডিসক্রিপটিভ টাইপের যে কোশ্চেন যেগুলো সেগুলো থাকে। আর এই পার্টটা হচ্ছে কেমিস্ট্রির মধ্যে সব থেকে একটা সহজ পার্ট, তা সেটাই আমরা আজকে দেখব। তা এখানে লেখা আছে দেখো, সারফেস কেমিস্ট্রি যে পার্টটাতে আমরা সারফেস সংক্রান্ত যতগুলো ঘটনা আছে সেগুলোকে দেখব, অর্থাৎ পৃষ্ঠ সংক্রান্ত। সারফেস মানে হচ্ছে পৃষ্ঠ, কোনো একটা অবজেক্ট বা কোনো একটা সাবস্টেন্সের যে পৃষ্ঠ যেটা আছে বা সারফেস যেটা আছে সেই সারফেসের কি ঘটনা ঘটে সেগুলোকে আমাদেরকে এই পার্টে দেখতে হবে। আমরা এখানে দুটো টাইপের ওয়ার্ড আমরা বেসিক্যালি জানি। আমরা যখন সারফেস কেমিস্ট্রি পড়তে যাব তখন দুটো টাইপের ওয়ার্ড আমরা প্রথমে দেখব। কি, একটা হচ্ছে অ্যাডজর্পশন আর একটা হচ্ছে অ্যাবজর্পশন। কীরকম বললাম, দুটো ওয়ার্ড, একটা হচ্ছে অ্যাবজর্পশন আর একটা হচ্ছে অ্যাডজর্পশন। দুটো টাইপের ওয়ার্ড, একটা হচ্ছে অ্যাবজর্পশন আর একটা হচ্ছে অ্যাডজর্পশন। অ্যাবজর্পশন বলতে শোষণ, শুষে নেওয়া, আর অ্যাডজর্ব বলতে ভিতরে পার্টিকেলগুলো থাকবে না, উপরে পার্টিকেলগুলো চারিদিকে ছড়িয়ে পড়বে। এর বাংলা অর্থ হচ্ছে অ্যাডজর্পশনের অধিশোষণ বলা হয়। একটা হচ্ছে অ্যাবজর্পশন যেটা শোষণ, যেটা বি থাকবে, যেটাতে বি থাকবে সেটা হচ্ছে শোষণ, আর যেটা ডি থাকবে সেটা হচ্ছে অধিশোষণ। এই চলে গেল আমার বেসিক দুটো পার্ট, একটা হচ্ছে অ্যাডজর্পশন আর একটা হচ্ছে অ্যাবজর্পশন। আমাদেরকে প্রথমে এই দুটোর মধ্যে পার্থক্য বুঝে নিতে হবে যে অ্যাবজর্পশন কখন হয় আর অ্যাডজর্পশন কখন হয়। কীরকম আমি বলি, অ্যাবজর্পশন যেটা অ্যাবজর্পশন যাচ্ছে, অ্যাবজর্পশন যেটা বি যেটাতে আছে, অ্যাবজর্পশন বা শোষণ বলতে কি, যখন কোনো একটা সাবস্টেন্সকে বা কোনো একটা অবজেক্টকে বা কোনো একটা পদার্থকে যখন অন্য কোনো পদার্থের মধ্যে যখন যেটাকে ডুবিয়ে যদি দেওয়া হয় বা তার সংস্পর্শে যদি আনা হয়, তাহলে যার সংস্পর্শে নিয়ে আসলাম তার অণু, পরমাণু বা আয়নগুলো প্রথম যে অবজেক্ট যেটা ছিল তার মধ্যে সমস্ত পৃষ্ঠে এবং ভিতরে যদি সমানভাবে যদি ছড়িয়ে যদি পড়ে, তাহলে সেটাকে বলবো অ্যাবজর্পশন, অর্থাৎ অ্যাবজর্ব করা। কীরকম এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হবে। যেমন ধরো চক প্লাস ওয়াটার, চক প্লাস ওয়াটার, যদি চককে যদি জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় তাহলে জলগুলো কী হবে, চকের যে সারফেস যেটা আছে সেখানে তো যাবেই, প্লাস তার ভিতরের মধ্যেও প্রবেশ করবে। এটাকে বলা হয় অ্যাবজর্পশন। কথাটা বোঝা গেল? যখন কোনো পদার্থের অণু, পরমাণু বা আয়ন তার সংস্পর্শে থাকা অন্য কোনো পদার্থের ভিতরে যখন সম্পূর্ণভাবে প্রবেশ যখন করবে এবং সমানভাবে যদি ছড়িয়ে যদি পড়ে, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডজর্পশন। কথাটা বোঝা গেল? যদি কোনো একটা পদার্থকে অন্য আরেকটা পদার্থের মধ্যে যদি ডুবিয়ে দেওয়া হয় বা তার সংস্পর্শে যদি নিয়ে আসা হয়, তাহলে দ্বিতীয় যে পদার্থটা যার সংস্পর্শে নিয়ে গেছিলাম সেই পদার্থের মধ্যে অণু, পরমাণুগুলো যদি প্রথম পদার্থের পৃষ্ঠের ভিতরে সর্বত্র যদি সমানভাবে ছড়িয়ে যদি পড়ে, সেটাকে বলা হবে অ্যাবজর্পশন বলা হবে। তাহলে কি বললাম, যখন কোনো পদার্থের
যখন কোনো পদার্থের অণু, পরমাণু বা আয়নের সংস্পর্শে থাকা অন্য পদার্থের ভিতরে প্রবেশ করে এবং সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়ে, তাকে অ্যাবজর্পশন বলে। অ্যাবজর্পশনের বাংলা হলো শোষণ। অ্যাবজর্পশনের যে বাংলা হলো সেটা হলো শোষণ। অ্যাবজর্পশন বা শোষণ বলা হয়। শোষণ বলে। তাহলে কি বললাম, যদি কোনো একটা পদার্থকে অন্য একটা পদার্থের মধ্যে যদি ডোবানো হয় বা তার সংস্পর্শে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে যে পদার্থটা অন্য একটা পদার্থের সংস্পর্শে এসছে, তার অণু পরমাণুগুলো যদি প্রথম পদার্থের মধ্যে ভিতরে প্রবেশ করে বা তার উপরে পৃষ্ঠে চারিদিকে যদি সমানভাবে যদি ছড়িয়ে পড়ে, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাবজর্পশন বলবো। ঠিক, এটা গেল অ্যাবজর্পশন। এক্সাম্পল কি, আগেও একটা এক্সাম্পল দিলাম, আবার আমি বলে দিচ্ছি এক্সাম্পল কি। একটা যেমন হচ্ছে চক প্লাস ওয়াটার, এটা গেল একটা এক্সাম্পল। আবার কি, টি চা প্লাস বিস্কুট, এটা হচ্ছে এক্সাম্পল। যেমন চককে যদি জলের মধ্যে যদি ডোবানো হয়, তাই জলগুলো চকের প্রত্যেকটা সারফেসের মধ্যে তো থাকবে এবং ভিতরে সমানভাবে ছড়িয়ে পড়বে। তাহলে এটা গেলে অ্যাবজর্পশন। চক কী করে জলকে অ্যাবজর্ব করে নিয়েছে। ঠিক বিস্কুটকে যখন আমরা চায়ের মধ্যে যখন ডোবাই, তখন বিস্কুটের মধ্যে কী হয়, চায়ের মলিকুলগুলো প্রত্যেকটা ভিতরে প্রবেশ করে এবং সমানভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। তাহলে এটা গেলে একটা অ্যাবজর্পশনের মধ্যে এক্সাম্পল একটা। আর একটা আসছে আমাদের অ্যাডজর্পশন। অ্যাডজর্পশন কি, অ্যাডজর্পশন হচ্ছে কোনো কঠিন বা তরলের সংস্পর্শে যদি থাকে, যদি অন্য কোনো পদার্থের অণু পরমাণু, কোনো কঠিন বা তরলের সংস্পর্শে যদি অন্য কোনো পদার্থের অণু পরমাণু বা আয়ন ওই পদার্থের যদি ওই কঠিন বা তরল পদার্থের ভিতরে প্রবেশ না করে যদি উপরের পৃষ্ঠে যদি সঞ্চিত যদি হয়, উপরের পৃষ্ঠে যদি জমা হয়, তাহলে সেটাকে আমরা বলবো তখন অ্যাডজর্পশন বলা হবে বা অধিশোষণ বলা হবে। কীরকম বলি, এই যে আমি বোর্ডে লিখছি, তাহলে এটা একটা কঠিন, তার মধ্যে কি হলো, এই চকটাকে যে এই বোর্ডের সারফেসেই আছে, ভিতরে প্রবেশ করেনি, তাহলে এই বোর্ড আর চক এটা একটা হচ্ছে অ্যাডজর্পশন বা অধিশোষণ। যদি আমরা একটা কাঠকে জলের মধ্যে ডুবিয়ে দিই, তাহলে কী হবে, ওই জলের মলিকুলগুলো কাঠের উপরের সারফেসেই থাকে, তখন সেটাকে আমরা বলবো অধিশোষণ বা অ্যাডজর্পশন বলবো। কোনো কঠিন বা তরলের সংস্পর্শে থাকা অন্য কোনো পদার্থের অণু পরমাণু বা আয়ন ওই কঠিন বা তরল পদার্থের পৃষ্ঠে সঞ্চিত যখন হয়, ভিতরে প্রবেশ যখন না করে, তখন সেটাকে আমরা বলবো অ্যাডজর্পশন বলবো। ওকে, দেখে নাও, এটাকে আমি ক্লিন করি। অ্যাডজর্পশন ক্লিয়ার হলো। অ্যাডজর্পশনের ক্ষেত্রে কোনো কঠিন বা তরলের উপরের পৃষ্ঠে সঞ্চিত হবে অন্য কোনো পদার্থের অণু পরমাণু বা আয়ন, আর অ্যাবজর্পশনের ক্ষেত্রে ভিতরে প্রবেশ করে সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়বে, সেটা হচ্ছে অ্যাবজর্পশন। তাহলে কোনো কঠিন বা তরলের
সংস্পর্শে থাকা অন্য পদার্থের অণু পরমাণু বা আয়ন ওই কঠিন পদার্থের ভিতরে প্রবেশ না করে তার উপরের পৃষ্ঠে সঞ্চিত হয় তাকে অধিশোষণ বলা হয়। অধিশোষণ বা অ্যাডজর্পশন বলে। কথাটা বোঝা গেল? তাহলে যদি কাঠকে যদি জলের মধ্যে ডুবিয়ে দিই তাহলে জলের মলিকুলগুলো কাঠের উপরে সারফেসে থাকবে। তাহলে এটা একটা চলে গেল অ্যাডজর্পশন আর অ্যাবজর্পশনের ক্ষেত্রে ভিতরে প্রবেশ করবে, সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়বে। আর অ্যাডজর্পশন বা অধিশোষণের ক্ষেত্রে ভিতরে প্রবেশ করবে না, তার উপরের পৃষ্ঠে সঞ্চিত হবে। সেগুলোকে আমরা বলি অ্যাডজর্পশন বা অধিশোষণ বলা হয়। এই চলে গেল। এবার অ্যাডজর্পশনের ক্ষেত্রে দুটো পার্ট থাকে। অ্যাবজর্পশন প্রক্রিয়ায় বা অধিশোষণ প্রক্রিয়ায় দুটো অংশ থাকে। অ্যাডজর্পশনের ক্ষেত্রে দুটো অংশ থাকে। কি দুটো অংশ থাকে? একটা সাপোজ ধরো একটা চলে গেল, একটা অবজেক্ট চলে গেল, ঠিক এই অবজেক্ট, আর এখানে ধরো এর উপরে যে সারফেস, সেই সারফেসের মধ্যে কিছু মলিকুল বা অ্যাটম বা আয়ন এসে জমা হয়েছে। তাহলে এই উপরের যে সারফেস, এটা উপরের সারফেস, ভিতরে নয়, উপরের সারফেস, এগুলো ঠিক উপরের সারফেস। তাহলে এইটা যেটা এসে জমা হলো সেটাকে আমি বলবো অ্যাডজর্বেট। কথাটা বোঝা গেল? অধিশোষিত পদার্থ, অধিশোষিত পদার্থ। আর যেটার উপরে জমা হলো সেটাকে বলা হয় অ্যাডজর্বেন্ট। ক্লিয়ার? একটা হচ্ছে অ্যাবজর্বেট আর একটা হচ্ছে অ্যাবজর্বেন্ট। তাহলে দুটো অংশ, একটা কি, একটা হচ্ছে অধিশোষিত পদার্থ যেটা হলো অ্যাডজর্বেট, আর একটা হচ্ছে অধিশোষক, যেটা হচ্ছে অ্যাবজর্বেন্ট। ক্লিয়ার? একটা হচ্ছে অধিশোষিত পদার্থ আর একটা হচ্ছে অধিশোষক। তাহলে অধিশোষিত আর অধিশোষক কোনটা? অধিশোষিত বলতে যেটা এসে জমা হয় সেটাকে বলা হয় অধিশোষিত পদার্থ, যার ওপর এসে জমা হবে সেটাকে বলা হবে অধিশোষক। যেমন বোর্ড আর চক, তাহলে চকটা হয়ে গেল অধিশোষিত পদার্থ, আর বোর্ডটা কি, অধিশোষক। তাহলে অধিশোষণ প্রক্রিয়ায় যে পদার্থ এসে জমা হয় তাকে বলা হয়, বা যে পদার্থের অধিশোষণ ঘটে তাকে বলা হয় অধিশোষিত পদার্থ। আর অধিশোষণ প্রক্রিয়ায় যার ওপর এসে জমা হয় সেগুলোকে বলা হয় অধিশোষক বলা হয়। তাহলে দুটো জিনিস, একটা অধিশোষিত পদার্থ আর একটা হচ্ছে অধিশোষক।
অধিশোষক কার, যার উপর সে জমা হবে। অধিশোষিত কোনটা, যে এসে জমা পড়বে, যার অধিশোষণ হবে সেটাকে আমরা বলবো অধিশোষিত পদার্থ বা অ্যাডসর্বেট। তাহলে এখানে অবজেক্ট যেটা সেটা হয়ে গেল অ্যাডসর্বেন্ট, আর যে অবজেক্টগুলো এসছে এখানে জমা পড়ে সেগুলোকে আমরা বলবো অ্যাবজর্বেট। একটা অ্যাবজর্বেন্ট আর একটা অ্যাবজর্বেট। ক্লিয়ার? তাহলে দেখো এখানে অ্যাবজর্বেট অধিশোষণ প্রক্রিয়ায় যে পদার্থের অধিশোষণ ঘটে তাকে অধিশোষিত পদার্থ বলে। ক্লিয়ার? এটা হচ্ছে অধিশোষিত পদার্থ। অধিশোষণ প্রক্রিয়ায় যে পদার্থের অধিশোষণ ঘটে, যে এসে ডিপোজিট হবে, তাহলে তারই অধিশোষণ ঘটেছে, তাহলে সেটাকে আমরা বলবো অধিশোষিত পদার্থ বা অ্যাবজর্বেট। আর যে পৃষ্ঠের ওপর অধিশোষণ ঘটে তাকে আমরা বলবো অধিশোষক। তাহলে অ্যাবজর্বেন্ট অধিশোষক, অধিশোষণ প্রক্রিয়ায় যে পদার্থের পৃষ্ঠে অধিশোষণ ঘটে তাকে অধিশোষক বলে। রাইট? বোঝা গেল? এই চলে গেল আমার অধিশোষিত পদার্থ আর অধিশোষক। ক্লিয়ার জিনিস? একটা প্রথমে আমি বললাম অ্যাডজর্পশন আর অ্যাবজর্পশন, তারপর বললাম অ্যাডজর্পশনের ক্ষেত্রে দুটো পার্ট থাকে, অর্থাৎ অধিশোষণের দুটো পার্ট থাকে, দুটো অংশ থাকে। একটা হচ্ছে অ্যাবজর্বেট আর একটা হচ্ছে অ্যাডজর্বেন্ট। একটা হচ্ছে অধিশোষিত পদার্থ আর একটা হচ্ছে অধিশোষক। এখানে দেখব যে পজিটিভ অধিশোষণ বা নেগেটিভ অধিশোষণ, পজিটিভ অধিশোষণ বা নেগেটিভ অধিশোষণ, বা পজিটিভ অ্যাডজর্পশন বা নেগেটিভ অ্যাডজর্পশন বলতে কী বুঝি। অ্যাকচুয়ালি পজিটিভ অ্যাডজর্পশন বা নেগেটিভ অ্যাডজর্পশন হচ্ছে যে যদি অ্যাডজর্বেট বা অধিশোষিত পদার্থের বেশি পরিমাণ অধিশোষণ যদি হয়, যদি অধিশোষিত পদার্থের বেশি পরিমাণ অধিশোষণ যদি হয় তাকে আমরা বলবো পজিটিভ অধিশোষণ বা ধনাত্মক অধিশোষণ। আর যদি অধিশোষিত পদার্থের যদি কম পরিমাণে যদি অধিশোষণ যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো নেগেটিভ অধিশোষণ বলবো। তাহলে আমরা একটা দেখছি পজিটিভ অ্যাডজর্পশন, পজিটিভ অ্যাডজর্পশন অর্থাৎ ধনাত্মক অধিশোষণ। যদি অধিশোষিত পদার্থের বেশি পরিমাণ অধিশোষণ হয়, তাহলে তাকে পজিটিভ
অধিশোষণ বলা হবে। যদি অধিশোষিত পদার্থের যদি বেশি পরিমাণ অধিশোষণ যদি হয় তাহলে তাকে বলবো আমরা পজিটিভ অধিশোষণ বা পজিটিভ অ্যাডজর্পশন। নেগেটিভ অ্যাডজর্পশন এর উপরই অপোজিট ভার্সন, নেগেটিভ অ্যাডজর্পশন। কি যদি অধিশোষিত পদার্থের কম পরিমাণ, যদি অধিশোষিত পদার্থে যদি কম পরিমাণ অধিশোষণ হয়, কম পরিমাণ অধিশোষণ হয় তাহলে তাকে নেগেটিভ অধিশোষণ বলা হবে। ক্লিয়ার? একটা গেল যদি বেশি পরিমাণ অধিশোষণ হয় তাহলে তাকে পজিটিভ অধিশোষণ, আর যদি কম পরিমাণ অধিশোষণ যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো নেগেটিভ অধিশোষণ। তাহলে আবার আমি একবার রিপিট করে দিই। প্রথমে আমরা দেখলাম অ্যাডজর্পশন আর অ্যাবজর্পশন। তার আগে আমি একটা কথা বলে দিয়েছি যে সারফেস কেমিস্ট্রি যেটা, সেখানে আমরা কিন্তু সারফেস সংক্রান্ত ঘটনাগুলোকেই কিন্তু বেশি পড়ব। কথাটা বোঝা গেল? তারপরে আমরা দেখলাম যে অ্যাডজর্পশন যেটা, অধিশোষণ যেটা, তার দুটো পার্ট থাকে। একটা অধিশোষিত পদার্থ যেটাকে বলা হয় অ্যাডজর্বেট, আর যেটা অধিশোষক যেটা সেটাকে বলা হয় অ্যাডজর্বেন্ট। চক যেটা সেটা হচ্ছে অধিশোষিত পদার্থ, বোর্ড যেটা সেটা হচ্ছে অধিশোষক। চক যেটা সেটা হচ্ছে অধিশোষক, আবার জল যেটা সেটা হচ্ছে অধিশোষিত পদার্থ, যদি চক আর জলের মধ্যে ধরা হয়। ক্লিয়ার? ঠিক এই চলে গেল আমার পজিটিভ অধিশোষণ আর নেগেটিভ অধিশোষণ, বা পজিটিভ অ্যাডজর্পশন আর নেগেটিভ অ্যাডজর্পশন। সেকেন্ড আরেকটা আমাদেরকে যেটা ইম্পর্টেন্ট, যে এতগুলো জিনিস যেটা দেখছি যে অধিশোষণ, কিন্তু এই অধিশোষণ হয় কেন, কি কারণের জন্য অধিশোষণ হয়, তার কারণটাকে আমরা বুঝবো যে হোয়াট ইজ দ্য রিজন ইন অ্যাডজর্পশন প্রসেসের রিজনটা কি, কজটা কি, কী কারণের জন্য অ্যাডজর্পশন প্রসেসটা আমরা দেখতে পাই বা হয় কেন। তার কারণ হলো, আগে ছবিটা আঁকলে বুঝতে পারবে। দেখো, অধিশোষণ প্রক্রিয়ার কারণ, অধিশোষণ প্রক্রিয়ার কারণ, অধিশোষণ প্রক্রিয়ার কারণ, কি কারণের জন্য অধিশোষণ প্রক্রিয়া হয় আমরা এটাকে দেখব। অধিশোষণ প্রক্রিয়া হয় কেন, তার কারণ হচ্ছে, সাপোজ ধরো এই একটা আমি কন্টেনার একটা নিয়েছি, ঠিক, এই কন্টেনারের মধ্যে আমি কিছু লিকুইড নিয়ে নিয়েছি। কথাটা বোঝা গেল? একটা কন্টেনার আছে, এই কন্টেনারের মধ্যে আমি একটা লিকুইড নিয়েছি। আমি ধরে নিলাম এই কন্টেনারের কোনো একটা জায়গাতে একটা পার্টিকেল আছে, অন্য একটা পদার্থের একটা কণাকে আমি নিয়েছি, এখানে পার্টিকেল আছে। সেই পার্টিকেলটা এর চারপাশে এই একটা পার্টিকেলের সঙ্গে কম্বাইন করে আছে, এ একটা পার্টিকেলের সঙ্গে কম্বাইন করে আছে, এ একটা পার্টিকেলের সঙ্গে কম্বাইন করে আছে, আর এ একটা পার্টিকেলের সঙ্গে কম্বাইন করে আছে। কথাটা বোঝা গেল? তাহলে মিডিলে একটা পার্টিকেল আছে, যে পার্টিকেলের চারপাশে চারটে পার্টিকেল আছে। তাই চারপাশে চারটে পার্টিকেল থাকার ফলে কি হবে, থাকার ফলে এটা হবে যে চারজনই সমান বল দিয়ে পরস্পরকে টানবে। তাহলে এখানে ব্যালেন্স ফোর্স কাজ করে। যদি একটা কন্টেনার নিই, তার মধ্যে আমি লিকুইড নিলাম, লিকুইড নেওয়ার পর যদি ওই লিকুইডের মধ্যে কোনো একটা পদার্থের কণাকে যদি ধরি, অন্য কোনো পদার্থের কণাকে যদি ধরি, যদি এখানে জল নিয়েছি, তার মধ্যে ধরো অন্য কিছু একটা ডুবিয়ে দিয়েছি, সেই পদার্থের কণার কোনো একটা কণাকে যদি নিই, সেই কণার চারপাশে চারটে কণা চারদিক থেকে ঘিরে থাকে। এর ফলে কি হয়, তার চারদিকেই
সমান বল প্রয়োগ করে, অর্থাৎ ব্যালেন্স ফোর্স কাজ করে। নাম্বার 1, যদি কোনো জায়গাতে ব্যালেন্স ফোর্স যদি কাজ করে তাহলে স্টেবল হবে। কীরকম বলি, সাপোজ ধরো আমি দাঁড়িয়ে আছি, এখানে আমার এই হাত দিয়ে কেউ একজন টানছে, সেম টানছে আমার এই হাত দিয়ে আরেকজন টানছে, তাই দুজন যদি সেম ফোর্স দিয়ে যদি টানে তাহলে আমাকে কেউই সরাতে পারবে না, আমি এখানেই স্টেবল থাকবো। তাহলে আমি এখানে স্টেবল থাকবো যদি আমার এখানে ব্যালেন্স ফোর্স থাকে, দুজনে ইকুয়াল ফোর্স যদি দেয়। তাহলে এখানে চারজনেই যদি ইকুয়াল ফোর্স দিয়ে যদি টানে তাহলে এই মিডিলের যে পার্টিকেল যেটা সেটা আমার ব্যালেন্স থাকবে। তাহলে 1 নম্বর হচ্ছে, এখানে কি হয়, 1 নম্বর হচ্ছে ব্যালেন্স ফোর্স কাজ করে, এটা গেলে 1 নম্বর। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে ব্যালেন্স ফোর্স থাকার জন্য আমার দুই দিকে সমান ফোর্স দিয়ে টানার জন্য আমি সরিনি, একই জায়গাতেই আছি, তাহলে কি হচ্ছে আমি স্টেবলে আছি, তাহলে ব্যালেন্স ফোর্স থাকার জন্য স্টেবল হবে, স্টেবল হবে। 3 নম্বর, যদি আমি স্টেবল যদি হই তাহলে আমার এনার্জি কম থাকবে, যদি আমি স্টেবল হই তাহলে আমার এনার্জি কম থাকবে, আর আমি যদি আনস্টেবল হই স্টেবিলিটির জন্য আমাকে এনার্জি রিলিজ করতে হবে। তাহলে যেহেতু এখানে ব্যালেন্স ফোর্স সেই জন্য স্টেবল, আর স্টেবল হলে এনার্জি কম থাকবে, তাহলে লেস এনার্জি হবে, এনার্জি হবে। কথাটা বোঝা গেল? এই চলে গেল 3টে কেস এটার ক্ষেত্রে। এবার চলে আসো যে সাপোজ ধরলাম এই উপরের সারফেসে কোনো একটা পার্টিকেল আছে, কথাটা বোঝা গেল? তাহলে এই পার্টিকেলের এই দিক থেকে একজন টানছে, এই পার্টিকেলকে এই দিক থেকে একজন টানছে, এই পার্টিকেলকে এই দিক থেকে টানছে একজন। তাহলে এই যে সারফেসের উপরে যে পার্টিকেল যেটা আছে তাকে কিন্তু 3 দিক থেকে টানছে, তাহলে এখানে 4 দিক থেকে না টানার জন্য এখানে ব্যালেন্স ফোর্স নেই, নাম্বার 1। তাহলে এখানে ব্যালেন্স ফোর্স না থাকার জন্য কী হবে, তাহলে আনস্টেবল হবে, আর আনস্টেবল হলে কী হবে, এনার্জি হাই হবে। ক্লিয়ার? তাহলে নাম্বার 1, তাহলে বোঝা গেল এখানে 3 দিক থেকে টানছে, তাহলে 1 নম্বর এখানে আনব্যালেন্স ফোর্স কাজ করছে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে আনব্যালেন্স ফোর্স কাজ করার জন্য আনস্টেবল হবে, আনস্টেবল হবে। 3 নম্বর কি হবে, হাই এনার্জি হবে, হাই এনার্জি থাকবে। বুঝে যাও ভালো করে এবার, ঠিক? তাহলে এখানে লেস এনার্জি হবে, এখানে স্টেবল হবে, এখানে ব্যালেন্স ফোর্স থাকবে। যদি ব্যালেন্স ফোর্স যদি থাকে তাহলে স্টেবল হবে, স্টেবল হলে এনার্জি লেস হবে। 3 দিক থেকে টানছে তাহলে আনব্যালেন্স ফোর্স কাজ করছে, আনস্টেবল হচ্ছে, এনার্জি হাই আছে। এবার এ কী করছে, এই যে পার্টিকেল যেটা সেই পার্টিকেলটাকে এ টানার চেষ্টা করছে, কি ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে এ অ্যাট্রাকশন করার চেষ্টা করছে। ক্লিয়ার হলো? এই যে একটা পার্টি যেহেতু আনব্যালেন্স আছে, ব্যালেন্স হতে চাইছে, এ আনব্যালেন্স হচ্ছে তাহলে ব্যালেন্স হতে চাইছে, কারণ কি এর মতো একটা স্ট্রাকচার শো করতে চাইছে যে এ তো 4 দিক থেকে সমান ব্যালেন্স, স্টেবলে আছে, এনার্জি লেস আছে, আমার তো আনব্যালেন্সে আছি, আনস্টেবলে আছে, আর লেস হাই এনার্জি আছে। তখন এই যে পার্টিকেল যেটা, এই পার্টিকেলটাকে ও কী করছে, ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে টানার চেষ্টা করছে। যখনই ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে যখনই টানবে তখন কি হবে, এ একটা এনার্জি এখান থেকে রিলিজ করবে, এনার্জি রিলিজ করবে। ক্লিয়ার হলো? যখনই ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে টানবে তখন এখান থেকে একটা এনার্জি রিলিজ হবে। তাহলে এর কাছে হাই এনার্জি ছিল, এনার্জি রিলিজ করছে, এনার্জি রিলিজ করলে কি হবে, লেস এনার্জি হয়ে যাবে। এই পার্টিকেলটা এখানে আসলে কি হবে, আনব্যালেন্স ছিল, কি হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। এই ব্যালেন্স যখনই হয়ে যাবে, কি ছিল, এ আনস্টেবল ছিল, তাহলে হয়ে যাবে কি, স্টেবল হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে যখন চারদিকে যখন থাকছে তখন ব্যালেন্স, স্টেবল, লেস এনার্জি। ও এরকম পাওয়ার জন্যই সারফেসের 3 দিকে 3 রকম
তিনটে পার্টিকেল আছে, তার মধ্যে আনব্যালেন্স ফোর্স কাজ করছে, আনস্টেবলে আছে, হাই এনার্জি আছে, তাহলে ও কি করবে, স্টেবিলিটির জন্য আর একটা পার্টিকেলকে ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে টানছে। টানার জন্য কি হচ্ছে, সে কি হলো, এনার্জি রিলিজ করে দিল, লেস এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। তারপর যখনই রিলিজ করলো, যখন এই পার্টিকেলটা যখনই এখানে চলে আসবে, তখন চারদিকে ওকে সমানভাবে টানতে শুরু করবে, তাহলে আনব্যালেন্স থেকে ব্যালেন্সে কনভার্ট হয়ে যাবে, হলো আনস্টেবল থেকে স্টেবলে কনভার্ট হয়ে যাবে, হাই এনার্জি থেকে লেস এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। এই চলে গেল অ্যাডজর্পশনের কারণ। অ্যাডজর্পশনের কারণ এটাই যে সে আনস্টেবল থাকে, স্টেবিলিটির জন্য অ্যাডজর্পশন করে, তার কাছে এনার্জি হাই থাকে, এনার্জি লেস করার জন্য অ্যাডজর্পশন করে বা অধিশোষণ করে। ক্লিয়ার? এই চলে গেল অ্যাডজর্পশনের কারণ। ভালো করে কপি করে নাও। হলো, এখানে আর একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে যখন পার্টিকেলটা অন্য একটা পার্টিকেলকে তার সারফেসে ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে যখন টানছে, যখন অ্যাট্রাকশন যখন করছে, তখন সে এনার্জি রিলিজ করছে। এনার্জি রিলিজ করার অর্থ হচ্ছে তাহলে অ্যাডজর্পশন প্রসেস যেটা, সেই প্রসেসে এনার্জি রিলিজ হয়। আর যদি অ্যাডজর্পশন প্রসেসে যদি এনার্জি রিলিজ হয়, তাহলে অ্যাডজর্পশন প্রসেসটাকে আমরা বলবো এক্সোথার্মিক, তাপদায়ী প্রক্রিয়া বলবো। যেহেতু আনস্টেবল থেকে স্টেবিলিটির জন্য, আনব্যালেন্স থেকে ব্যালেন্সের জন্য, হাই এনার্জি থেকে লো এনার্জির জন্য তাকে এনার্জি রিলিজ করতে হচ্ছে, তাহলে অ্যাডজর্পশন প্রসেস হচ্ছে একটা এক্সোথার্মিক প্রসেস। নোট ডাউন করে নাও। এটাই চলে গেল কারণ, বলে দিলাম। তাহলে এখানেই এনার্জি রিলিজ বা ত্যাগ করার জন্য, এনার্জি রিলিজ করার জন্য অ্যাডজর্পশন হলো একটা এক্সোথার্মিক প্রসেস। ক্লিয়ার? কোশ্চেন দেয় যে হোয়াই অ্যাডজর্পশন ইজ এ এক্সোথার্মিক প্রসেস, হোয়াই অ্যাডজর্পশন ইজ অ্যান এক্সোথার্মিক প্রসেস। অ্যাডজর্পশন কেন এক্সোথার্মিক প্রসেস? তার কারণ হচ্ছে সে আনব্যালেন্স থেকে ব্যালেন্সে আসতে চায়, সে আনস্টেবল থেকে স্টেবলে আসতে চায়, সেই জন্য কী করবে, সে এনার্জি লস করবে। এটা হচ্ছে অ্যাডজর্পশনের কারণ, আর এই জন্য একে এক্সোথার্মিক প্রসেস বলা হয়। আমাদেরকে এখানে আরেকটা কোশ্চেন দেয় যে থার্মোডাইনামিক্যালি আমরা কিভাবে প্রুভ করব যে অ্যাডজর্পশন একটা এক্সোথার্মিক প্রসেস। থার্মোডাইনামিক্যালি বা তাপগতিবিদ্যার দ্বারা কিভাবে প্রমাণ করা যাবে যে অধিশোষণ একটা তাপদায়ী প্রক্রিয়া। কোশ্চেনটা নোট ডাউন করবে।